অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে সেটা করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে একটি জটিল চরিত্র, এবং এই যে জটিল চরিত্র সেটি তার আচার আচরণ, চালচলন, কথাবার্তা, এটাতে আমরা প্রমাণ পেয়েছি। মহাভারতের একটা চরিত্র আছে, তার নাম হলো জটিল বীর্য। সালমানের প্রমাণ ধরা পড়েছে, আপনার আনিসুলের ধরা পড়েছে। আশা করি আজকে এবং আগামীকালকে আরো অনেক রাঘব বলের ধরা দেখতে পাবেন। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই অনেকে গ্রেপ্তার হবে। এবং শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের। অনতিবিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, যারা দেশে আছে লুকায়িত পালায়িত, শামীম ওসমান সহ তাদেরকে আমরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনার ভিডিওর অংশ বিশেষ দেখে কিন্তু ইতিমধ্যে বুঝেই গিয়েছেন। সেই সাথে ব্যারিস্টার সুমন কিন্তু বিএনপিতে যোগদান করতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের কিন্তু গ্রেফতার হয়েছে বিজিবির কাছে, এমন তথ্যই কিন্তু দিয়েছে গণমাধ্যম। সো তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা, ভারতকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশকে কিছু একটা করার জন্য, এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যম। এবং সজীব ওয়াজের জয় কিন্তু সাফভাবে বলে দিয়েছে, বাংলাদেশ থেকে আমরা লুকিয়ে পড়িনি বা হারিয়ে যাইনি। ভারতকে আহ্বান করছে যেন বাংলাদেশে কোনো কিছু একটা করে এবং বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে আক্রমণ করে, এমনটা কিন্তু জানিয়েছে সজীব ওয়াজের জয়। বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু এমন তথ্যই দিয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখতে পারবেন। ভারত কী করতে পারে এই বাংলাদেশে, ভারতের সেনাবাহিনীরা কেন ক্ষেপে আছে বাংলাদেশের বিপক্ষ হয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে একটি জটিল চরিত্র, এবং এই যে জটিল চরিত্র সেটি তার আচার আচরণ, চালচলন, কথাবার্তা, এটাতে আমরা প্রমাণ পেয়েছি। মহাভারতের একটা চরিত্র আছে, তার নাম হলো জটিল বীর্য। একজন মন্ত্রী ছিলেন জটিল বীর্য। তো কাজী ওই যে দেখেন জটিল বীর্য, আজ থেকে ৫,০০০ বছর আগে এই শব্দটি, তখন সংস্কৃত ছিল না, আর্য ভাষাও ছিল না। ধীরে ধীরে প্রাচীন ভারতীয় যে ভাষা, ওইরকম ভাষা ধীরে ধীরে বিবর্তিত হয়ে 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 আজকের হিন্দি হয়েছে, আজকের বাংলা হয়েছে, আরও অসংখ্য ভাষা হয়েছে। কিন্তু সেই যে ৫,০০০ বছর আগের কতগুলো শব্দ, যেমন শকুন, তারপরে দুর্যোধন, জটিল বীর্য, এই শব্দগুলো, অর্জুন, এই নামগুলো বাংলাদেশে কিন্তু থেকে গিয়েছে। তো জটিল এবং জটিলতা এটি যখনই কোনো মানুষের মধ্যে থাকে, আমাদের সবার উচিত এই ধরনের মানুষ থেকে নিরাপদ দূরত্বে থাকা। তো ওবায়দুল কাদেরের মধ্যে এরকম একটা জটিল চরিত্র ছিল, কখনো ভালো, কখনো মন্দ, কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক, কখনো নরম, কখনো গরম। এই জটিল চরিত্র দ্বারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তা এখন টের পাচ্ছে। যদি আওয়ামী লীগের একজন ভালো সাধারণ সম্পাদক থাকতেন, সবাই সৈয়দ আশরাফ সাহেবকে প্রশংসা করেন। আশরাফ সাহেব ওয়েল বিহেভড ছিলেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন একেবারেই যাকে বলা হয় এলোমেলো ছিল। তিনি প্রচুর মদ পান করতেন, বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতেন, প্রচুর সিগারেট খেতেন, তার শরীরটাও ভালো ছিল না, এবং দলীয় নেতাকর্মীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি কারো উপকার করতেন না, ক্ষতিও করতেন না। এবং কোনো নেতাকর্মী তো দূরের কথা, অনেক মন্ত্রী যারা ছিলেন তারাও তার সঙ্গে দেখা করতে পারতেন না। তো তিনি বাসায় দোতলা যদি ঘুমাতেন, একদিন গিয়ে সেই অনেকক্ষণ ৩-৪ ঘন্টা আসাদুজ্জামান নূর তার বাসায় বসেছিলেন, কিন্তু তার সঙ্গে দেখা করতে পারেননি। তখন আসাদুজ্জামান নূর কিন্তু মন্ত্রী। ঠিক এই অবস্থা কিন্তু শেষের দিকে এসে ওবায়দুল কাদের মধ্যেও চলে এসেছিল। ফলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন, একজন মানুষের সাথে সম্পর্ক রয়েছে, প্রো পিউপিল, এরকম একজন সাধারণ সম্পাদক তাদের দরকার ছিল, যেটি তারা কখনোই করতে পারেনি। সৈয়দ আশরাফ সাহেবের পরিবর্তে ওবায়দুল কাদেরকে দেওয়া এটি আর একটা ব্ল্যান্ডার, আর একটা ভুল সিদ্ধান্ত, এবং তার ফলে দেখেন অনেক কিছু পুরো রাজনীতি, বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতিটা, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিটা ক্রমশ ধ্বংস হয়ে গেছে। তো উনি স্টাইল করতেন, চুলে কলম দিতেন, এবং নিজের যৌবন ধরে রাখার জন্য যে সকল থেরাপি, মাসাজ রয়েছে সেগুলো তিনি করতেন। আপনারা জানেন যে বয়স হলে চামড়ায় ভাঁজ হয়, বিশেষ করে গলার এখানে বা থুতনির এখানে যে চামড়া, এটি ভাঁজ হয়। তো ওনার বয়স প্রায় ৭৫ বছর থাকা সত্ত্বেও ওনার ওই ভাঁজ ছিল না। তিনি এখানে নিয়মিত থেরাপি দিতেন, প্রতিদিনই থেরাপি দিতেন, চামড়া বিশেষজ্ঞদের কাছে তিনি যেতেন, এবং তাকে তার যে যৌবন এটি যেন স্পষ্ট হয়, চামড়ায় যেন একটা উজ্জ্বলতা থাকে। তিনি যথেষ্ট টাকা পয়সা খরচ করে এই কাজটি করতেন। এরপর তিনি খুব দামি দামি পোশাক পরতেন, তার
প্যান্টগুলো, শার্টগুলো, বেল্ট, তারপরে টাই, এরপরে তার যে কোট, স্যুট, বুট, জুতো, এগুলো সবই পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডগুলো ছিল। এবং আপনারা দেখেন যে পৃথিবীর যেই দামি ব্র্যান্ডগুলো রয়েছে, এমনও ব্র্যান্ড রয়েছে এক একটা জুতোর দাম 10 লাখ টাকা। আপনার দেখে পছন্দ হবে না 10 লাখ টাকার। এমনও টাই রয়েছে এরকম 10 লাখ টাকা দাম। এমন স্যুট রয়েছে, একটা কোট এবং একটা টাই, যেটির মূল্য 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত। এমন সব কলম রয়েছে, এক একটা কলমের দামও 50 কোটি টাকা হতে পারে। একটা এমন ঘড়ি রয়েছে, এক একটা ঘড়ির দাম 100 কোটি, 200 কোটি টাকারও মূল্যে রয়েছে। তো তিনি অনেকগুলো দামি দামি ঘড়ি পরতেন, তার অনেকগুলো রোলেক্স ছিল, তার হাতের আংটিটিও যথেষ্ট দামি ছিল। তো তিনি এই স্টাইলগুলো করতেন। এবং শেষের দিকে একটা সময় তিনি বলেছিলেন দুর্নীতি করবেন না, কিন্তু শেষের দিকে তার এই যে তিনি দুর্নীতিবাজ নন এটি আর রাখতে পারেনি। তিনি যথেষ্ট টাকা পয়সার মালিক ছিলেন। তো আমি তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি। তিনি কখনো প্রতিক্রিয়া দেখাননি। তার অনেক কিছু তার হারিয়ে গিয়েছিল, কিন্তু তার যে রাজনীতি করার মানসিকতা, পলিটিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু শেষ পর্যন্ত ছিল, টলারেন্ট ছিল। ফলে কেউ তাকে কাউয়াই ডেকেছে, কেউ তাকে মুরগি ডেকেছে, কেউ তাকে মদন ডেকেছে, আরও অনেক কিছু ডেকেছে, কিন্তু তিনি কখনো প্রতিক্রিয়া দেখাননি, রাগ হননি, ওকে ধরো, ওকে মারো, এই জিনিসগুলো তিনি করেননি। আমিও তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি, লিখেছি, তাকে ফাটাকিষ্ট বলেছি। তিনি রাগ না করে তিনি আরও টেলিফোন করেছেন আমাকে যে, রনি তুমি আমাকে ফাটাকিষ্ট বলেছো। আমি বললাম হ্যাঁ, আমি ফাটাকিষ্ট বলেছি, কিন্তু মূলত সেটা 2015 সালের দিকে বলেছি। আপনাকে খুশি করার জন্য নয়, ছোট করার জন্য নয়, বরং আপনি ভালো মতো পড়ে দেখবেন যে এটা ইতিবাচক অর্থেই বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে পড়ে নেব, তোমার ভাবিও তোমার লেখা পড়ে, তো যদি নেতিবাচক কিছু হয় তাহলে তোমার ভাবি আমাকে ফোন করবে, আমিও পড়বো, যদি কিছু দেখে আমি তোমাকে বলবো। আমি বললাম যে যান আপনি বাসায়, বা এখন আপনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা নিয়ে আসেন, যদি দেখেন আপত্তিকর হয় আমাকে বলেন, আমি সেটা অ্যামেন্ড করে দেবো। কিন্তু তার এই যে চরিত্র, এই চরিত্রটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হয়েছেন, অনেকে হয়েছেন, তাদের মধ্যে পরবর্তীতে ছিল না। এরা ঘাড় দুলিয়ে মন্ত্রীগিরি দেখানোর চেষ্টা করেছেন, অনেকে ক্ষমতা দেখানোর চেষ্টা করেছেন, এবং তারা সবাই কিন্তু যাকে বলে হোয়াইট কালার ক্রিমিনাল ছিলেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার বিরুদ্ধে পত্রিকা রিপোর্ট আসছে যে কাউরান বাজার অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে সেটা করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে 2-3 দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা, বিশেষ করে মাধবপুর এবং সোনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছে। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে অনেক পাপ আছে যে আমাদের বাপ চাচারা করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। যাই হোক, এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি। অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আসি। আমাকে অনেক জবাবদিহি করা লাগে, আমি জবাবদিহি করার জন্য প্রস্তুত। তবে দোষাদোষী তো করবো। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি মাধবপুর সোনারঘাটে মহাসমাবেশ ডাকবো। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো। আমি আরো যারা 3 জন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, চলেন আমরা একত্রিত হই। হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই, প্রয়োজনে যে জায়গায় নক করা দরকার আমি এই জায়গায় নক করব। আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন, তারা কি ব্যবস্থা নিলেন, কি করলেন, কেউ তো এসব প্রশ্ন করে না। আমি এখন আর করতে চাই না। তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি। আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদীকে আহ্বান করা হচ্ছে। বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে। আমি বারবার বলি, ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব আছে, ছিল, থাকবে, কিন্তু এই মন্ত্রিসভার কিছু অতিরঞ্জিত কর্মকাণ্ড একটা স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারে যখন এই ধরনের মন্তব্য করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন ভাষায় যে আমি তার গালি দিব 5টা ভাষা জানি, তবে আপাতত এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারতেছি না। কমেন্টে আপনারা চাইলে দিতে পারেন। ঘটনা কি দেখেন, একটা পরিকল্পিত একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে ভারতের কিছু গণমাধ্যম এবং তাদের রাজ্য সরকারের। আর এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের বিবিসি, আপনার তারপর হচ্ছে ডয়চে ওয়েলে, তাদের প্রতিবেদনগুলো দেখেন, এগুলো তো বাংলাদেশের গণমাধ্যম না। সেখানে কিন্তু স্পষ্ট বলে দিছে যে এখানে অর্ধেকগুলো হচ্ছে গুজব, আর যেই কয়েকটা ঘটনা ঘটেছে 2-1টা ঘটনার বাইরে বাকিগুলা রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতেই ঘটেছে। কিন্তু এখন আপনি দেখেন বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ভাইদেরকে আক্রমণের শিকার করা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ, বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ। তার সাহস কত বড় ভাই! আমি এইবার আমাদের বাংলাদেশের সরকারের এটা নিয়ে কি রিয়াকশন হয়। আগে সরকার থাকলে, আমাদের যেই সরকার ছিল আওয়ামী লীগ সরকার, তো আমার দল এটা নিয়ে এত বেশি কথা বলে নাই, কখনোই এরকম বলতো না। কিন্তু রাইট নাও আমরা আশা করি ইউনূস সাহেবের যে সরকার আছেন সেটা এটার প্রতিবাদ করবে, করা হবে। আর এই খবর কি আমি ফাও খবর দিচ্ছি না,
দ্য ইকোনমিস্ট টাইমসের এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। কংগ্রেসের বিধায়ক রিজওয়ান আরশাদ কর্ণাটকের শিবাজীনগরের প্রতিনিধিত্ব করে। মোদীকে দেওয়া এক চিঠিতে লিখেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসাবে আমি আপনাকে লিখছি। এখন দেখেন, এই যে অশিক্ষিত মন্ত্রী, বেশিরভাগ বাংলাদেশ ভারত, এখানে এরা নামে শিক্ষিত কাজে অশিক্ষিত, প্রযুক্তির খেলাটা বোঝে না। আরে ভারতের গণমাধ্যম বলতেছে বেটা আছে, এগুলা বেশিরভাগই হচ্ছে ভুয়া, পুরানা ঘটনা, নানান ঘটনাকে জোড়াতালি দিয়ে এগুলা বাংলাদেশে দেখানো হচ্ছে। কিন্তু আমার এলাকাতে আমি একটা হিন্দুর বাড়িতে আক্রমণ শুনে, আপনার এলাকায় আপনি শুনছেন দুই একটা যেগুলো করছে বিচ্ছিন্ন, কিন্তু বেশিরভাগ সময় পলিটিক্যাল ক্যারেক্টার পিটাপিটি হয়েছে। এখন সে বলতেছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবেলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করা অপরিহার্য। আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও জড়িত হতে মোদীকে পরামর্শ দিচ্ছেন। এটা তুই ভালো দিচ্ছস। আমার দেশের জনগণের সাথে কি হবে সেটা আমরা বুঝবো। তোমাদের দেশে যারা মুসলমান বসবাস করে তাদের সাথে তোমরা কি করছো? তবে আমি এই কম্প্যারিজনে যেতে চাই না। আমার রাষ্ট্র নিয়ে, আমার দেশ নিয়ে এই ধরনের পাকনা পাকনা কথা মারাইলে সরিয়ে লাল করে দেওয়া উচিত তোমাদেরকে। মারি গোমূত্র খেতে খেতে মাথার ব্রেন যেটা সেটা ঝুলা হয়ে গেছে। এটা তীব্র ভাষায়, কড়া ভাষায় এটার প্রতিবাদ জানানো উচিত যে ভারতের এই সাহসটা কিভাবে হয় বাংলাদেশে এরা সামরিক হস্তক্ষেপ করার। আগিলা দিন নাইরে নাতি খাবলায় খাবলায় চিনি খাইতি। কারণ আমি তোমার বলি, এই সামরিক হস্তক্ষেপ বাদ দিয়া তোমরা লোটা বদনা কিনো, স্যানিটেশনে হাত দাও। এখন মানুষ জঙ্গলে গিয়ে হাগে তোমাদের দেশে অনেক জায়গায়, সেদিকে তোমরা নজর দাও। একটা দেশের সরকার পরিবর্তন হলে, তোমার দেশের সরকার পরিবর্তন হলে তোমাদের দেশে কি হয়? এটা বিশ্বজুড়ে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো আমাদের কমন চিত্র। আর এইবার যেটা হয়েছে, অতিরিক্ত গুজব ছড়াইছে ভারতের মিডিয়াগুলা উদ্দেশ্য প্রণোদিতভাবে। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা সবাই বোঝেও না ব্যবহারটা, বুঝা হোক না বুঝা হোক, অনেকে কিন্তু এগুলোর মধ্যে আপনার গা ভাসায় দিছে। পরবর্তীতে আমরা দেখলাম যে আস্তে আস্তে মানুষের যেই চিন্তাভাবনার জায়গাটা বা সচেতনতার জায়গাটা, সেটা কিন্তু চলে আসছে যে না ঠিক আছে, আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা। তা আমার মনে হয় আমাদের সরকারের উচিত শক্তভাবে এটার কড়া প্রতিবাদ জানানো যে বাংলাদেশ ইস্যুতে তোমরা এই ধরনের কথা বলতে পারো না। দেখা যাক যে আমাদের সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এটার রিঅ্যাকশনটা কিভাবে দেয়। জনাব সজীব ওয়াজেদ জয় একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছেন এবং উনি নিয়মিত কথা বলে যাচ্ছেন। মানে আমরা শুনেছিলাম আগে যে তার মা শেখ হাসিনা তাকে রাজনীতিতে পুরোপুরি ইনভলভ করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি ইনভলভ হয়নি। অবশ্য হতেই পারে, আমেরিকায় বসে বসে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার যাবে আর সেটা নিয়ে শান শওকত করবেন, তার বাংলাদেশে এসে টাফ লাইফ লিড করে রাজনীতি করতেও তো টাইপ সময় যেতে হয়, কেন করবেন? তো শোনা যায় সেসব কারণে উনি আর এসব করেননি। কিন্তু ইদানিং তাকে খুবই রাজনৈতিক বক্তব্য দিতে দেখা যাচ্ছে এবং একটা সমস্যা হয়তো আমরা দেখেছি যে তার বক্তব্যের কনসিস্টেন্সি নাই। তিনি আজ এটা বলেন তো কালোটা বলেন, পরশু সেটা বলেন। ফলে যেটা হয়েছে, আমরা অনেকে তাকে উড়িয়ে দিতে চাচ্ছি যে তার কথায় পাত্তা দেবার কিছু নাই, প্রচুর কথা বলছে, ফালতু কথা বলছে, নানা রকম অ্যাডজেক্টিভ ব্যবহার করছেন তাকে নিয়ে। ফলে আমরা মনে করছি পাত্তা দেওয়া যাবে না, পাত্তা দেওয়া ঠিক হবে। কিন্তু আমার মনে হয় সজীব ওয়াজেদ জয় কোথায় কি বলছেন সেটা আমাদের একটু চোখ রাখা দরকার। খুব গুরুত্ব দেওয়ার দরকার নেই, আবার একেবারে ফেলে দেওয়ারও দরকার নেই, কারণ তার মা এখনও ভারতে আছেন এবং তিনি ভারতীয় মিডিয়ার সাথে অনেক কথা বলছেন। ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে দু একটা জায়গায়, রয়টার্স একবার কথা বলেছিলেন যেখানে তিনি ক্লেম করেছিলেন যে তার মা পদত্যাগ করেননি, যদিও তার মা পরে জানিয়েছে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু ওর বাইরে উনি মূলত ভারতীয় মিডিয়ার সাথে কথা বলছেন এবং আমাদের মাথায় এটা রাখতে হবে যে ভারতীয় মিডিয়া তাকে দিয়ে কি বলাতে চায়, আমরা সেটাও দেখবো। আসলে সম্প্রতি একটা ইন্টারভিউ আবার আমাদের সামনে আসলো। এটা হচ্ছে, ওখানে একটা সাক্ষাৎকার আছে, ইন্ডিয়ান এক্সপ্রেস যে পত্রিকা আছে তারা ভিডিও সাক্ষাৎকার নিয়েছিল মিস্টার জয়ের। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের রোল নিয়ে, ভারতের কি রোল প্লে করা উচিত সেটা নিয়ে কথা বলেছেন। সেই জায়গায় আসবো। এছাড়া আরও কয়েকটা কথা বলেছেন এবং আমরা খেয়াল করবো সাম্প্রতিক সময়ে তার বক্তব্যের মধ্যে তার মা যেমন বলছেন সব কিছু ঠিক হয়েছে, যা করেছেন সব ঠিক হয়েছে, মাঝখান থেকে কেউ উল্টোপাল্টা করেছে। জয়ের ক্ষেত্রে আমরা দেখছি মাঝখান থেকে অনেক উল্টোপাল্টা করছে বলছেন, কিন্তু তাদের কিছু ভুল হয়েছে এই ধরনের একটা স্বীকারোক্তি তার বক্তব্যের মধ্যে দেখি। তিনি আগেও আমরা দেখেছি বিএনপির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টার কথা বলছেন ইত্যাদি ইত্যাদি। যেমন এখানে বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিরোধীতে আদালত ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকে আন্দোলনকারীদের সাথে কথা বলা। উনি কোর্ট ভুল করেছে সেরকম একটা কথা বলেছে, আশ্বস্ত করতে, সুপারিশ করতে বলা হয়েছিল, আলোচনা করতে বলা হয়েছিল, কিন্তু সরকার সেটা না শুনে বিচারের উপরে ছেড়ে দিয়েছে। এগুলোকে উনি ভুল দাবি করছেন। তবে এখানে তিনি জোর দিয়ে বলেন যে যারা সহিংস হয়ে উঠছে সেটার পেছনে একটা বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। কাকে ইন্ডিকেট করছে আমরা বুঝতে পারছি। তার মা খুব ক্যাটাগরিক্যালি আমেরিকাকে দায়ী করেছেন। তো তারা বিদেশি যে গোয়েন্দা সংস্থা, আমরা আমেরিকার গোয়েন্দা সংস্থাকে দায়ী করছেন, এটা মনে করা যেতেই পারে। এখানে যথারীতি তা করেছিল এবং আমরা মনে করবো যে একই ধরনের আলাপ ভারতের কিছু বাংলাদেশ রিলেটেড লোকজন, আমরা যদি নাম করি, বাংলাদেশের হাই কমিশনার ছিলেন মিস ভিনা সিকরি, মিস্টার পিনাকরঞ্জন চক্রবর্তী, মিস্টার হর্ষবর্ধন শ্রীংলা, এরা ক্রমাগত, মানে আমাদের দেশের মানুষ, আপামর মানুষ এত বিরোধী কিছু না, মূলত কিছু মানুষকে সিআইএ এবং আইএসআই, পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা, তারা মিলে তাদেরকে দিয়ে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে বলে একটা ন্যারেটিভ ভারতে বিক্রি করার চেষ্টা হচ্ছে এবং সেই ন্যারেটিভ আমরা জয়ের মুখ দিয়ে দেখতে পাচ্ছি। সো এই সিনক্রোনাইজেশনটা, এই সিমিলারিটিটা আমরা খেয়াল রাখবো। মায়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে মা চলে যেতে চায় নাই, তিনি চেয়েছিলেন যে একটা বিবৃতি দেবেন, ভিডিও বার্তা দেবেন, প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করবেন, কিন্তু এগুলো কিছু হয় নাই। যেটা হয়েছে যে নিরাপত্তা বাহিনী তাকে রাজি করাতে সক্ষম হয়েছে যে তাড়াতাড়ি না করলে প্রতিবাদকারীরা, আন্দোলনকারীরা এসে হাজির হবে এবং তাতে তার নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে, তাই তাকে সেভাবে রাজি করিয়েছে। এখন দেখি আমরা ইন্টারেস্টিং
তাকে প্রশ্ন করা হয়েছে, এই জায়গাটা নিয়েই আসলে মূলত কথা বলতে চাই। ভারতের প্রতি তার বার্তা কী হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার তিনি এভাবে বলেন, আমি আশা করব, তারপরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতের প্রতি তার বার্তা কী, তখন তিনি বলছেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব, আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল। জায়গাটা আমি আবার পড়ি, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব, আমরা এখনও জনপ্রিয় দল। তার মানে ভারতের প্রতি বার্তা পত্রিকা জানতে চেয়েছে, তার জবাব তিনি দিচ্ছেন 90 দিনের সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেটায় বাংলাদেশের নির্বাচন। তার মানে ভারত যেন বাংলাদেশকে 90 দিনের মধ্যে নির্বাচন হয় সেই চাপ দেয়। এটা হলো 1। 2 হচ্ছে আওয়ামী লীগ যাতে তার প্রচারণা এবং যাবতীয় কর্মকাণ্ড করতে পারে সেই চাপও যেন দেয়, এবং কারণ তিনি নিশ্চিত যে তারা জনপ্রিয়তম দল এবং নির্বাচন হলে তার দল আবার জিতে ক্ষমতায় আসবে। এইসব পরের অংশগুলো ফালতু কথাগুলো বাদ দিয়ে আওয়ামী লীগ জনপ্রিয় কি জনপ্রিয় না, তারা কি পাবে না পাবে, কিন্তু আমরা একটা জিনিস কি মেলাতে পারি। গত নির্বাচনের আগে যখন আমেরিকা সরকারকে চাপ দিচ্ছিল, তখন ভারতের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ন ছিল যে আসলে এই আলাপ আমরা অনেকে করেছি, ভারত যদি সরকারের সাথে পুরোপুরি থেকে যায় তাহলে আসলে উইল বি রিয়েলি ভেরি টাফ। কারণ ভারত এখানে যে পরিমাণ তার সফট পাওয়ার আছে সেগুলো ব্যবহার করে সে আসলে সরকারকে ক্ষমতায় রেখে দিতে পারে। সুতরাং এই কনসার্নের জায়গা ছিল, এবং তখন দলীয় নেতাকর্মী এবং সরকারে যারা চাকরি করেন তাদের মনোবল রক্ষা করার জন্য জনাব ওবায়দুল কাদেরের দিল্লি আছে আমরা আছি, মানে তলে তলে সমঝোতা হয়ে গেছে, দিল্লি আছে আমরা আছি, সো দিল্লিকে ম্যানেজ করি, তারা ক্ষমতায় আছেন বলেছেন, এটা আমাদের মনে আছে। তার বছরখানেক আগে খুব আলোচিত পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতে গিয়ে উনি বলেছেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারকে অ্যাট এনি কস্ট যেভাবেই হোক ক্ষমতায় রাখতে হবে। একদম প্রকাশ্যে দাঁড়িয়ে একটা হিন্দু সম্প্রদায়ের মানুষদের একটা সমাবেশে সভায় তিনি ক্লিয়ারলি এভাবে বলছিলেন। সুতরাং ভারত বাংলাদেশ এগুলো করেছেও, সত্যিকার অর্থে করেছেও। আমরা 1/11 যখন ঘটলো তখন জনাব প্রণব মুখার্জি ওই সময়টা নিয়ে একটা বই লিখেছিলেন, কোয়ালিশন ইয়ার্স, সেখানে তিনি কীভাবে বাংলাদেশের রাজনীতিকে ইনফ্লুয়েন্স করেছেন খুব স্পষ্টভাবে সেগুলো বলেছেন। জেনারেল মইনুল আহমেদের মতো বাংলাদেশের একজন সেনাপ্রধান মুখার্জির সাথে দেখা করে তার চাকরির নিশ্চয়তা চেয়েছিলেন, এবং মুখার্জি বলেছিলেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তার চাকরির গ্যারান্টি তারা দিতে পারেন, তিনি চাকরিতে থাকবেন, এবং তাই হয়েছে। জনাব মইনুল আহমেদ শেষ পর্যন্ত চাকরি করে রিটায়ার করতে পেরেছিলেন। অথচ 1/11 ঘটানোর জন্য এত তার সমালোচনা সরকারের দিক থেকে ছিল, এই ব্যক্তিগুলোর প্রতি কোনো ব্যবস্থা তো নেয়নি, নেবার কথাও না, আমরা বুঝি, এবং প্রণব মুখার্জির গ্যারান্টি বলে কথা। সুতরাং ভারতের এই যে ইনফ্লুয়েন্স 2014 সালে নির্বাচনের আগে যে পরিস্থিতি হয়েছিল, এবং বিশেষ করে যখন বিএনপি নির্বাচনে পার্টিসিপেট করছিল তখন লিস্ট একটা পার্টিসিপেশন দেখানো যখন জরুরি হয়ে ওঠে, তখন সুজাতা সিং ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসেন এবং হুসাইন মোহাম্মদ এরশাদের সাথে দেখা করে তাকে চাপ দেন নির্বাচনে যাওয়ার জন্য। আমরা এরশাদের এই একটা জিনিস মনে রাখবো, আমাদের ইতিহাসের অংশ। এরশাদ সেই জিনিসটা ফাঁস করে দেন, এরশাদ একটা চমৎকার কাজ করেছিলেন। তারপর তাকে অসুস্থতার নামে তুলে নিয়ে গিয়ে সিএমএইচে আটকে রাখা এবং সেখানে জাতীয় পার্টির অন্য লোকজনকে নিয়ে আসা, এর মধ্যে অনেকেই উইথড্র করতে পেরেছিলেন কিন্তু অনেকে উইথড্র করতে দেয়া হয়নি, এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। সব কিছু আমাদের নিশ্চয়ই মনে আছে। এরপরে একই কথা 18 সালের যে তথাকথিত নির্বাচন হলো রাতের ভোটের, সেটার সময় থাকা পরবর্তীতে তো এসে গত নির্বাচনের কথা বলছি, যখন আমেরিকা তীব্র চাপ তৈরি করছে, তখন আমেরিকাকে 2+2 যে মিটিং হয়েছিল, আমেরিকার দুজন মন্ত্রী পররাষ্ট্র এবং প্রতিরক্ষা, ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যে মিটিং হলো, সেটাতে ভারত যে আমেরিকাকে তীব্রভাবে চাপ দিয়েছে শেখ হাসিনা সরকারকে চাপ দেওয়া বন্ধ করতে, সেগুলো এখন আমাদের কাছে স্পষ্ট। ফলে ভারত এই কাজগুলো করেছিল। ঠিক একই জায়গা আওয়ামী লীগ এখন ভারতকে আবার বলছে 90 দিনের বাধ্যবাধকতায় এই নির্বাচন নিশ্চিত করতে। কিন্তু আমরা একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারি, বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার আছে, মানে এই একটা অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সেই সরকার ইটসেলফ কখনো এই সংবিধান ফলো করছে না। এবং আমাদের এই সংবিধানের আলাপটা আমরা করবো, আমাদের ডক্ট্রিন অফ নেসেসিটি আছে, মানে সংবিধান থাকুক না থাকুক, আমরা পরবর্তীতে এটা আমরা পুরো নতুন সংবিধান লিখি বা এক্সিস্টিং সংবিধানও যদি আমরা রেটিফাই করি, আমরা রেখে দিই, আমরা পরবর্তীতে এটাকে আমরা রেটিফাই করে নিতে পারবো, বা আমরা আমাদের সুপ্রিম কোর্ট থেকে এটা রেফারেন্সও নিতে পারবো। সুতরাং 90 দিনের মধ্যে নির্বাচনের কোনো বাধ্যবাধকতা নেই। উনি যে বলছেন 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, এটা একেবারেই বাজে কথা। আর ভারতকে ডেকে আনা, সো আমাদের এই একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা সবাই জানি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ক্ষমতা ধরে রেখেছে, এখন আবার ক্ষমতায় ফিরতে চাইছে ভারতকে আশ্রয় করে, ভারতকে সাহায্যে নিয়ে, পাশে নিয়ে, এবং ভারতেরও নানা কর্মকাণ্ড আছে যারা আমাদের এক্সিস্টিং যে অভ্যুত্থান হয়েছে সেটাকে তারা ওয়েলকাম করেনি, এমনকি এটাকে ডিস্টেবিলাইজ করার মতো নানা রকম পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছে। এগুলো আমাদের সামনে খুব ক্লিয়ারলি ভিজিবল হয়ে উঠছে। সুতরাং জনাব সজীব ওয়াজেদ জয় যত ভারতের সাথে কথা বলছেন, ভারত যত বাংলাদেশের অবস্থানের বিপরীত অবস্থান নিয়ে কথা বলছে, এগুলোকে আমরা এক সূত্রে মিলিয়ে ফেলবো, নিশ্চয়ই এটা মেলানো সম্ভব। সুতরাং ভবিষ্যতের বাংলাদেশে ভারতকেও যদি আমাদের সাথে ডিল করতে হয়, ভারতকে তার জায়গা থেকে এটা খুব স্পষ্ট করতে হবে যে তারা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল, সেটা তাদের ভুল ছিল, সেই ব্যাপারে তাদের অ্যাপোলজেটিক হতে হবে। নতুন সরকারের সাথে, ভবিষ্যৎ সব সরকারের সাথে, আওয়ামী লীগ ছাড়াও যেসব সরকার হবে, শুধু এই অন্তর্বর্তী না, ভবিষ্যতে আর যে কোনো সরকারের সাথে
সরকার এবং জনগণের সাথে তারা তাদের সম্পর্ক তৈরি করে কাজ করবে এবং আমাদের গণতন্ত্রকে সম্মান করে সমুন্নত রেখে সম্পর্ক তৈরি করবে, সেই ব্যাপারে তারা ক্ল্যারিফাই করবে। এবং এই সজীব ওয়াজেদ জয়ের কথাবার্তাগুলো তারা যেভাবে সামনে আনছে সেগুলোর ব্যাপারেও তাদের বক্তব্য থাকা উচিত যে ভারতের বাংলাদেশের ব্যাপারে এই সব কথা বলার লিস্ট কোনো রাইট আছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।